আচ্ছা, আজ আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচার পড়তে গেলে প্রথমে কয়েকটা জিনিস আমাদের বেশিরভাগটাই পড়তে হয় রাদারফোর্ড থেকে, এবং নতুন সিলেবাস রিডিউস সিলেবাসে নিলস বোর থেকে শুরু হয়েছে। কিন্তু তার আগে কিছু জিনিস আমাদের একটু জানতে হয়, সেগুলো হয়তো পরীক্ষায় অত আসে না, কিন্তু সেগুলো ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা হচ্ছে ইলেকট্রনের ডিসকভারি, ক্যাথোড রে। ক্যাথোড রে দেখে মনে হবে যে এখন এটা খুব একটা প্রয়োজন নেই, কিন্তু উঁচু ক্লাসে গিয়ে জিনিসটা পড়তে হবে, এবং তার আগে এখন একটু জেনে নেওয়া ভালো, কারণ তখন কিন্তু এত সরল করে লেখা থাকবে না উঁচু ক্লাসে বইয়ে। সেটা হচ্ছে ক্যাথোড রের, যেটা সে ক্যাথোড রের আবিষ্কার হচ্ছে উইলিয়াম ক্রুকস। উইলিয়াম ক্রুকস 1878 খ্রিস্টাব্দে ক্যাথোড রে আবিষ্কার করেছিলেন। তিনি কি করেছিলেন? তিনি কিছুই করেননি, তিনি একটা তড়িৎমক্ষণ নল নিয়েছিলেন। তড়িৎমক্ষণ নল মানে হচ্ছে ডিসচার্জ টিউব। তিনি একটা তড়িৎমক্ষণ নল নিয়েছিলেন, ডিসচার্জ টিউব। ডিসচার্জ টিউব কিন্তু আমরা দেখতে পাই, আমরা যে টিউব লাইট ইউজ করি সেগুলো কিন্তু একটা ডিসচার্জ টিউব। এছাড়া আগেকার দিনের যে টিভিগুলো, যেগুলোকে এলসিডি এলইডি নয়, যেগুলো বেশ মোটা সোটা দেখতে যে টিভিগুলো আমরা আগে ব্যবহার করতাম, তার মধ্যেও কিন্তু একটা এরকম ডিসচার্জ টিউব থাকতো। ঠিক আছে, ইনফ্যাক্ট আমাদের যে পুরোনো টিভি সেগুলোতে ক্যাথোড রের সাহায্যে আমরা ছবিগুলো দেখতে পেতাম। তো সেরকম একটা ডিসচার্জ টিউব উইলিয়াম ক্রুকস নিয়েছিলেন। টিউবের এক পাশে একটা ক্যাথোড, এক পাশে একটা অ্যানোড রাখার ব্যবস্থা করেছিলেন। তো আমি এইভাবে রেখেছি কারণ উইলিয়াম ক্রুকস এইরকমভাবেই ক্যাথোড আর অ্যানোডের পজিশনটা রেখেছিলেন। উনি উনি যেটা যে অ্যানোড আমরা দেখব কাজ করতে করতে, এই অ্যানোডের পজিশনের উপর কোনো কিছু ডিপেন্ড করেন না। মানে এই ক্যাথোডের ব্যাপারে অ্যানোডের পজিশনটা কোনো ম্যাটার নয়। এটা এখানে না রেখে আমি এখানেও রাখতে পারতাম, এপাশেও রাখতে পারতাম, এইখানটাতেও রাখতে পারতাম, যে কোনো দিকেই রাখতে পারতাম। কিন্তু উইলিয়াম ক্রুকস এই সেট আপটা তৈরি করে কাজ করেছিলেন বলে আমরা এই সেট আপটা দেখছি। তাই এরকম একটা ক্যাথোড রেখেছিল, একটা অ্যানোড রেখেছিল, একটা গ্যাস নিষ্কাশন পাম্পের ব্যবস্থা করেছিলেন তিনি। মানে এই পাম্প, এখানে একটা পাম্প লাগিয়ে ভেতর থেকে গ্যাসটা বার করে নেওয়া যায়। মানে কোনো জায়গায় তো বায়ু শূন্য হয় না, তাই ভেতর থেকে বায়ুটা বার করে নেওয়া যাবে, সেরকম একটা গ্যাস নিষ্কাশন পাম্পের ব্যবস্থা করেছিলেন তিনি, যার সাহায্যে তিনি এই ভেতরের বায়ু বেশিরভাগটাই বার করে নিয়েছিলেন। কিন্তু বায়ু শূন্য হওয়া সম্ভব নয়, তাই ভেতরের বায়ুর চাপ কমাতে কমাতে তিনি 0.01 মিলিমিটার অফ মার্কারি বায়ুর চাপ রেখেছিলেন। এতটাই বায়ুর চাপ তিনি কমিয়ে ফেলেছিলেন। এরপর ক্যাথোড আর অ্যানোডে একটা সার্কিটের সাথে যুক্ত করেছেন। সার্কিটের সাথে যুক্ত করে এখানে উচ্চ বিভবযুক্ত ডিসি প্রবাহ দিয়েছিলেন, মানে ডাইরেক্ট কারেন্ট তিনি ব্যবহার করেছিলেন। তাহলে কি হয়েছিল, একটা তড়িৎমক্ষণ নল তিনি নিয়েছেন, সেখানে গ্যাস নিষ্কাশন পাম্পের সাহায্যে ভেতরের সমস্ত গ্যাস তিনি বার করে ফেলেছেন, দিয়ে এই 0.01 মিলিমিটার মার্কারি প্রেশার রাখতে পেরেছেন। মানে এর থেকে কম রাখা সম্ভব হয়নি, কারণ সব গ্যাস বার করে রাখা সম্ভব নয়। এরকম একটা অবস্থায় তিনি এর ক্যাথোড আর অ্যানোডকে একটা সার্কিটের সাথে যুক্ত করে সেখানে উচ্চ বিভবযুক্ত ডিসি প্রবাহ দিয়েছেন। যেই দিয়েছেন দেখা গেছে ক্যাথোড থেকে কিছু অদৃশ্য রশ্মি, অদৃশ্য রশ্মি কী করে দেখা গেছে না, চোখে তো নিশ্চয়ই দেখা যাবে না, তাহলে আর অদৃশ্য হবে কী করে? কিছু অদৃশ্য রশ্মি ক্যাথোড থেকে লম্বভাবে সামনের দিকে নির্গত হয়েছে। নির্গত হয়ে ক্যাথোডের উল্টো দিকে যে দেয়ালটা ছিল সেই দেয়ালের উপর পড়ে সেখানে একটা প্রতিপ্রভার সৃষ্টি করেছে, যার কালার হচ্ছে সবুজ রঙের প্রতিপ্রভা সৃষ্টি করেছে। এবার তুমি বলতে পারো প্রতিপ্রভা কি বস্তু? কিছুই নয়, একটা টর্চ নেব, টর্চ নিয়ে আয়নার উপর ফেললে দেখা যাবে কি টর্চের আলো ওখান থেকে প্রতিফলিত হয়ে অন্য কোথাও চলে গেছে, দেখে মনে হবে যেন আলোটা ওই আয়না থেকে বেরোচ্ছে। এই যে ঘটনাটা, এইটাকে বলা হয় প্রতিপ্রভা। তা এই ক্যাথোড থেকে লম্বভাবে কিছু অদৃশ্য রশ্মি নির্গত হয়েছে এবং ক্যাথোডের উল্টো দিকে যে কাঁচের দেয়াল আছে তার উপর পড়ে এই প্রতিপ্রভা সৃষ্টি করেছে, এবং প্রতিপ্রভা সৃষ্টি করলে সেটা সবুজ বর্ণ হয়েছে। উইলিয়াম ক্রুকস এইটুকুই করতে পেরেছিলেন, এর বেশি উনি কিছু আর করে যেতে পারেননি। শুধু বলেছিলেন উনি ক্যাথোড থেকে যেহেতু রশ্মিগুলো নির্গত হয়েছে সেই জন্য এগুলো ক্যাথোড রে। এইবার এই ক্যাথোড রের কিছু প্রকৃতি আছে, মানে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে কাজ করেন জে থমসন। আমরা জানি জে থমসন হচ্ছে সেই লোকটি যে ইলেকট্রন আবিষ্কার করেছিল। তা সেই জে থমসন এই ক্যাথোড রের কিছু বৈশিষ্ট্য নিয়ে
কাজ করেন। সেই ক্যাথোড রের বৈশিষ্ট্যগুলো কি? 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ক্যাথোড রে সবসময় ক্যাথোডের তল থেকে, ক্যাথোডের সারফেস থেকে লম্বভাবে নির্গত হয়। ক্যাথোড রে সবসময় ক্যাথোডের সারফেস থেকে লম্বভাবে নির্গত হয়। আচ্ছা, এই লম্বভাবে নির্গত হওয়ার সময় ক্যাথোড রের সামনে যদি কোনো অস্বচ্ছ বস্তু থাকে, যেটা স্বচ্ছ নয়, অস্বচ্ছ বস্তু থাকে ক্যাথোড রের সামনে, তাহলে তার প্রতিচ্ছায়ার সৃষ্টি হয়। প্রতিচ্ছায়া বা ছায়া যাই বোঝো, প্রতিচ্ছায়ার সৃষ্টি হয়। এর থেকে প্রমাণ হয় ক্যাথোড রে সবসময় সরল রেখায় চলে, নাহলে তো অস্বচ্ছ বস্তুর সামনে ঘুরে যেতে পারত রেখা, ক্যাথোড রেটা তা যাচ্ছে না। তাই এর থেকে প্রমাণ হয় ক্যাথোড রে সবসময় সরল রেখায় চলে। 3 নম্বর পয়েন্ট কি? 3 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো বস্তুর উপর যদি ক্যাথোড রে পড়ে তাহলে বস্তুটির উষ্ণতা বৃদ্ধি পায়। মানে কোনো বস্তুকে আঘাত করলে ক্যাথোড রে তার উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। আর 4 নম্বর পয়েন্ট কি? কোনো গ্যাসের ভেতর দিয়ে যখন ক্যাথোড রে যায়, কোনো গ্যাসের ভেতর দিয়ে ক্যাথোড রে গেলে গ্যাসটাকে আয়নিত করে দেয়, আয়নিত করে দেয়। তাহলে 4 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো গ্যাসের ভেতর দিয়ে যখন ক্যাথোড রে যাচ্ছে, ক্যাথোড রে গ্যাসটাকে আয়নিত করে দিচ্ছে। আর ক্যাথোড রে ফটোগ্রাফিক প্লেট, মানে ফটোগ্রাফিক প্লেট, ফটোগ্রাফিক প্লেট বলতে আমরা বুঝি আগেকার দিনে যখন ছবি তোলা হতো তখন যে ফিল্ম ইউজ করা হতো, সেই ফিল্ম, তা সেই ফটোগ্রাফিক প্লেটের সঙ্গে বিক্রিয়া করে। অথবা জিঙ্ক সালফাইড আর বেরিয়াম প্ল্যাটিনোসায়ানাইড, বেরিয়াম প্ল্যাটিনোসায়ানাইড, এই জিঙ্ক সালফাইড বা বেরিয়াম প্ল্যাটিনোসায়ানাইডের প্রলিপ্ত কোনো পর্দা যদি ক্যাথোড রের সামনে রাখা হয় তাহলে তাদের সাথে বিক্রিয়া করে যায়। এছাড়া কি? 6 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট হচ্ছে তড়িৎ ক্ষেত্র দ্বারা, বা তড়িৎ ক্ষেত্র দ্বারা নয়, তড়িৎ ক্ষেত্রের প্রভাবে ক্যাথোড রে নেগেটিভ চার্জ যুক্ত কণার মতো আচরণ করে। নেগেটিভ চার্জযুক্ত কণার মতো আচরণ করে মানে এটা একটু বোঝো। তড়িৎ ক্ষেত্রের, আমি এখানে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করলাম, এই অঞ্চলটায় আমি একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করলাম, এই অঞ্চলটায় তার দেখা যাচ্ছে এই পাশটা পজিটিভ, এই পাশটা নেগেটিভ। আমি এই অঞ্চলটায় একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করেছি যার একটা পাশ পজিটিভ, একটা পাশ নেগেটিভ। দেখা যাচ্ছে ক্যাথোড রেগুলো সব পজিটিভের দিকে বেঁকে যাচ্ছে। প্রথম দিকে ক্যাথোড রেগুলো সমানভাবে যাচ্ছিল, সামনের দিকে গিয়ে এইখানে একটা সবুজ রঙের প্রতিপ্রবাহ সৃষ্টি করছিল। কিন্তু যেই আমি একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করলাম, দেখলাম ক্যাথোড রেগুলো সব পজিটিভের দিকে বেঁকে যাচ্ছে, আর সামনের দিকে যাচ্ছে না, সব পজিটিভের দিকে বেঁকে যাচ্ছে। নেগেটিভের দিকে কিন্তু আসছে না বা সামনের দিকেও যাচ্ছে না, সব পজিটিভের দিকে বেঁকে যাচ্ছে। পজিটিভের দিকে বেঁকে যাচ্ছে মানে পজিটিভ দ্বারা আকর্ষিত হচ্ছে ক্যাথোড রে। এবং পজিটিভ দ্বারা কোনো কিছু কে আকর্ষিত হয়? যারা নেগেটিভ তারা। সেই জন্য ক্যাথোড রে নিশ্চয়ই নেগেটিভ কণার স্রোত বা কিছু, সেই জন্য তারা পজিটিভ, তড়িৎ ক্ষেত্রের পজিটিভ অংশ তারা আকর্ষিত হচ্ছে। সেই জন্য বলছে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে ক্যাথোড রে নেগেটিভ চার্জযুক্ত কণার মতো আচরণ করে। আর ক্যাথোড রে যেটা, সেটা যে এই যে ডিসচার্জ টিউবটা, 7 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, যে এই যে ডিসচার্জ টিউবের মধ্যে কি গ্যাস রাখা আছে? এমনি নর্মাল বাতাস রয়েছে, না হাইড্রোজেন রয়েছে, না অক্সিজেন রয়েছে, অথবা এই যে ক্যাথোডটা এটা কোন ধাতু দিয়ে তৈরি হয়েছে? অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়েছে, কপার দিয়ে তৈরি হয়েছে, না সোনা দিয়ে তৈরি হয়েছে, না প্ল্যাটিনাম দিয়ে তৈরি হয়েছে? এইগুলোর উপর কিন্তু ক্যাথোড রে নির্ভর করে না। মানে ক্যাথোড রে এই ডিসচার্জ টিউব বা মোক্ষণ নলের ভেতরে কি গ্যাস রয়েছে তার উপর নির্ভর করে না। ক্যাথোড রে, ক্যাথোডটা কি ধাতু দিয়ে তৈরি হয়েছে তার উপর নির্ভর করে না। ক্যাথোড রে যেমন উৎপন্ন হয় তেমনই উৎপন্ন হবে। আর কি হয়েছে? ক্যাথোড রে সামান্য কিছু পাতলা ধাতব পাতকে ভেদ করতে পারে। এই ছিল ক্যাথোড রের ধর্ম। প্রথম ধর্ম কী ছিল? যে ক্যাথোড রে ক্যাথোডের সারফেস থেকে লম্বভাবে নির্গত হয়।
2 নম্বর ধর্ম ছিল ক্যাথোড রে অস্বচ্ছ, যদি সারফেস থেকে লম্বাভাবে নির্গত হওয়ার সময় যদি ওদের সামনে কোনো অস্বচ্ছ বস্তু থাকে তাহলে তার প্রতিচ্ছায়ার সৃষ্টি করে। এর থেকে প্রমাণ হয় ক্যাথোড রে সবসময় সরল রেখায় চলে। ক্যাথোড রে কোনো বস্তুর উপর পড়লে বস্তুর উষ্ণতা বৃদ্ধি হয়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো গ্যাসের ভেতর দিয়ে যখন ক্যাথোড রে যায় গ্যাসকে আয়নিত করে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ফটোগ্রাফিক প্লেট, মানে যেগুলো ফিল্ম, সেগুলোর সাথে বিক্রিয়া করে। বা কোনো একটা পর্দা যার উপর জিঙ্ক সালফাইড বা বেরিয়াম প্ল্যাটিনোসায়ানাইডের প্রলেপ দিয়েছি, সেরকম একটা পর্দা যদি ক্যাথোডের সামনে ধরি দেখা যাবে পর্দার গায়ে কিছু কিছু জায়গায় দাগ সৃষ্টি হয়েছে, মানে ক্যাথোডে সেই সমস্ত জায়গাগুলোতে আঘাত করেছে এবং বিক্রিয়া করে গেছে। আর ক্যাথোডের তড়িৎ ক্ষেত্রের প্রভাবে ক্যাথোডের নেগেটিভ চার্জযুক্ত কণার মতো আচরণ করে, মানে একটা মোক্ষণ নলের ভেতর দিয়ে ক্যাথোডে যাচ্ছে, আমি তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি করেছি, তার একটা অংশ তড়িৎ ক্ষেত্রের যা হয় একটা অংশ পজিটিভ একটা অংশ নেগেটিভ। দেখা যাচ্ছে সমস্ত ক্যাথোড রেগুলো পজিটিভ অংশের দিকে বেঁকে যাচ্ছে। এর থেকে প্রমাণ হয় ক্যাথোড রে নিজে নেগেটিভ, তাই সে পজিটিভ দ্বারা আকৃষ্ট হচ্ছে, তাই নেগেটিভ কণার মতো সে আচরণ করছে। এছাড়া 7 নম্বর পয়েন্ট কি? 7 নম্বর পয়েন্ট হচ্ছে ক্যাথোড রে তড়িৎ মোক্ষণ নলে কীরকম গ্যাস ব্যবহার করা হয়েছে বা ক্যাথোডটা কোন ধাতু দিয়ে তৈরি করা হয়েছে এর উপর ক্যাথোড রের প্রভাব, ক্যাথোড রে কিন্তু নির্ভর করে না। ক্যাথোড রে যেমন উৎপন্ন হওয়ার তেমনই উৎপন্ন হবে, যে কোনো ধাতুই দিয়ে তৈরি হোক তড়িৎ এই ক্যাথোডটা, বা যে কোনো গ্যাসই ব্যবহার করা হোক। তাহলে এইগুলো হচ্ছে ক্যাথোডের বৈশিষ্ট্য, যেগুলো জে জে থমসন দেখেছিলেন। এগুলো দেখে জে জে থমসন মনে করেছিলেন যে ক্যাথোড রে আসলে একটা ঋণাত্মক কণার স্রোত, আর এই ঋণাত্মক কণা উনি প্রথমে নাম দিয়েছিলেন নেগেট্রন, পরে তার নাম চেঞ্জ করে হয় ইলেকট্রন। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যানোড রে। তো একটা পরমাণুর মধ্যে শুধু ইলেকট্রন থাকে না, কারণ পরমাণুগুলো দেখা গেছে নিস্তড়িত। পরমাণুর মধ্যে যদি ইলেকট্রন বা নেগেটিভ কণা থাকতো তাহলে তো পরমাণুগুলো নেগেটিভ চার্জযুক্ত হতো, সেটা যখন নয় তার মানে নিশ্চয়ই তার মধ্যে পজিটিভ চার্জযুক্ত কিছু রয়েছে কণা টনা। এই থিওরির উপর বিশ্বাস করেই 1886 খ্রিস্টাব্দে বিজ্ঞানী গোল্ডস্টোন এই অ্যানোড রের পরীক্ষাটি করেন। এই পরীক্ষাটি উনি কিছুই করেননি, যা সেট আপ ক্যাথোড রের পরীক্ষায় উইলিয়াম ক্রুক্স করেছিল উনি তাই করেছেন। শুধু দেখো অ্যানোড আর ক্যাথোডের অবস্থানটা একটু বদলে গেছে। আগে এইখানটায় আমরা ক্যাথোড রেখেছিলাম, এখন সেখানে অ্যানোড, আর এখন এখানে ক্যাথোড রয়েছে। এবং কি হয়েছে সেটা হচ্ছে দেখো যে এইখানে ক্যাথোডটা ছিদ্রযুক্ত হয়েছে, মানে ক্যাথোডের মধ্যে কটা ছিদ্র রয়েছে। সেই এখানেও সেরকম গ্যাস নিষ্কাশন পাম্পের সাহায্যে সমস্ত গ্যাস বার করে দিয়ে 0.01 মিলিমিটার অফ মার্কারি এইটুকু গ্যাস রাখা গেছে, তার বেশি রাখেনি। এইখানেও অ্যানোড আর ক্যাথোড হচ্ছে দেখো একটা সার্কিটের সাথে যুক্ত। এখানেও সেই উচ্চ বিভবযুক্ত ডিসি প্রবাহ চালনা করা হয়েছে। উচ্চ বিভবযুক্ত ডিসি প্রবাহ চালনা করলে যেটা দেখেছিলাম আগের বার, যেই এরকমভাবে সমস্ত গ্যাস বার করে দিয়ে তড়িৎমোক্ষণ নলে উচ্চ বিভবযুক্ত ডিসি প্রবাহ আমি এই সার্কিটে ক্যাথোড আর অ্যানোডের মধ্যে চালনা করলাম, দেখা যাচ্ছে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে অদৃশ্য একটা রশ্মি ছুটে চলেছে, যেটাকে আমরা ক্যাথোড রে বলছি। কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে, দিয়ে পেছন দিকে একটা প্রতিপ্রবাহ সৃষ্টি করছে। দেখা যাচ্ছে এইখানে যেখানে ছিদ্রযুক্ত ক্যাথোড ব্যবহার করছে সেখানে দেখা যাচ্ছে ক্যাথোডের পেছনেও একটা জায়গায় জায়গায় প্রতিপ্রবাহ সৃষ্টি হয়েছে। তার মানে নিশ্চয়ই অ্যানোড থেকে ক্যাথোডের দিকে কোনো একটা রশ্মি গেছে, যেগুলো ক্যাথোডে বাধা পেয়েছে, কিন্তু যে সমস্ত জায়গায় ছিদ্র আছে সেই সমস্ত জায়গা দিয়ে রশ্মিগুলো বেরিয়ে এসছে এবং বেরিয়ে এসে ক্যাথোডের পেছনে জায়গায় জায়গায় প্রতিপ্রবাহ সৃষ্টি করেছে। এই যে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যে রশ্মিগুলো যাচ্ছে সেইগুলো যেহেতু অ্যানোড থেকে যাচ্ছে, তাই সেই রশ্মিগুলোকে আমরা বলছি অ্যানোড রে বা অ্যানোড রশ্মি। আবার এই রশ্মিগুলো দেখো ক্যাথোডের ছিদ্রের ভেতর দিয়ে যাচ্ছে, ছিদ্রকে আমরা ইংরেজিতে ক্যানাল বলি, সেই জন্য এই অ্যানোড রের আরেকটা নাম হচ্ছে ক্যানাল রে, কারণ ওরা ছিদ্রের ভেতর দিয়ে যাচ্ছে। তাহলে এই ছিল গোল্ডস্টোনের পরীক্ষা 1886 খ্রিস্টাব্দে। একই পরীক্ষা যা উইলিয়াম ক্রুক্স করেছিলেন তাই উনি করেছিলেন, শুধুমাত্র ক্যাথোডটাকে ছিদ্রযুক্ত করেছিলেন। তারপর উচ্চ বিভবযুক্ত ডিসি যেই চালনা করেছে অমনি দেখা গেছে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ক্যাথোড রেগুলো যাওয়া শুরু করেছে। কিন্তু সেটাই শেষ নয়, ক্যাথোডের পেছনেও দেখা যাচ্ছে কয়েকটা জায়গায় বিচ্ছিন্নভাবে প্রতিপ্রবাহ সৃষ্টি হয়েছে, যেখান থেকে মনে করা হয়েছে যে অ্যানোড থেকেও কিছু রশ্মি ক্যাথোডের দিকে গেছে এবং ক্যাথোডে সেগুলো বাধা পেয়েছে, এবং ক্যাথোডের গায়ে যেখানে ছিদ্র আসে সেখান দিয়ে রশ্মিগুলো বেরিয়ে গেছে এবং মানে ক্যাথোডের পেছনে যে দেয়ালটা রয়েছে সেখানে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন রূপে প্রতিপ্রবাহ সৃষ্টি করছে।
এই ছিল তখন যেহেতু এটা অ্যানোড থেকে উৎপন্ন হচ্ছে তাই এর নাম দেওয়া হয়েছিল অ্যানোড রশ্মি। এবার এই রশ্মিরও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ক্যাথোড রের কিছু বৈশিষ্ট্য ছিল, এই রশ্মিরও কিছু বৈশিষ্ট্য আছে। এই রশ্মিও দেখা যাচ্ছে সরল রেখায় যাচ্ছে, কিন্তু এই রশ্মির গতিবেগ ক্যাথোড রের থেকে কম। এই রশ্মির কিছু কণা ধর্ম আছে। কণা ধর্ম মানে এই রশ্মির ভরবেগ আছে, এবং এর ভর এই রশ্মির যে কণা আছে তাদের ভর ক্যাথোড রের কণার থেকে অনেক বেশি। আবার কি এই রশ্মি দেখা যাচ্ছে তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হচ্ছে। কেমন ভাবে প্রভাবিত হচ্ছে? যেমন ভাবে একটা পজিটিভ কণা হতে পারে, মানে পজিটিভ কণার ন্যায় প্রভাবিত হচ্ছে। কীরকম? তা ক্যাথোড রে আমি যখন এখান দিয়ে এইরকম অবস্থায় এখান দিয়ে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যখন অ্যানোড রেগুলো যাচ্ছে, সেই রকম সময় আমি হয়তো একটা অঞ্চলে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি করলাম। তা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি করলে অবশ্যই একদিকে প্লাস আর একদিকে মাইনাস হবে তড়িৎ ক্ষেত্রে। দেখা যাচ্ছে ক্যাথোড রে হলে তো সেগুলো সব প্লাসের দিকে চলে যাচ্ছিল, কিন্তু অ্যানোড রেগুলো দেখা যাচ্ছে যে এরকম একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, অ্যানোড রেগুলার সামনের দিকে না গিয়ে সব মাইনাসের দিকে আকর্ষিত হচ্ছে। যেই মাইনাসের দিকে আকর্ষিত হচ্ছে আমরা তখনই মনে করছি যে তাহলে অ্যানোড রের মধ্যে নিশ্চয়ই পজিটিভ চার্জ বিশিষ্ট কণার ধর্ম আছে, সেই জন্য সে নেগেটিভের দিয়ে আকৃষ্ট হচ্ছে। সেই জন্য বলছে তড়িৎ ক্ষেত্রে ক্যাথোড রে প্রভাবিত হচ্ছে এমন কেমন যেন তারা পজিটিভ চার্জযুক্ত কণা। আর একটা জিনিস, ক্যাথোড রের ক্ষেত্রে এই তড়িৎ মোক্ষণ নলে কি গ্যাস রয়েছে তার উপর ক্যাথোড রে কিন্তু ডিপেন্ড করতো না, কিন্তু অ্যানোড রে এই তড়িৎ মোক্ষণ নলে কি গ্যাস ব্যবহার করা হচ্ছে তার উপর ডিপেন্ড করে। কারণ এই তড়িৎ মোক্ষণ নলের গ্যাস চেঞ্জ করলে অ্যানোড রের ধর্মেরও কিছু চেঞ্জ হয়। একটা জিনিস আছে সেটাকে আমরা বলি E/m, সেটা হচ্ছে চার্জ, কোনো কণার চার্জ বাই মাস, মানে আধান বাই ভর। এই ক্যাথোড রের ক্ষেত্রে এই আধান বাই ভরের কোনো পরিবর্তন হতো না ভেতরে কি গ্যাস আছে তার উপর, কিন্তু এই অ্যানোড রের ক্ষেত্রে এই ভেতরে কি গ্যাস আছে তার উপর নির্ভর করে এই আধান বাই ভর সবসময় চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে ভেতরে যদি হাইড্রোজেন গ্যাস থাকে তাহলে E/m এর মান ম্যাক্সিমাম হয় যদি হাইড্রোজেন গ্যাস থাকে। অন্যান্য গ্যাসের ক্ষেত্রে এর মান কম হচ্ছে, অর্থাৎ ভেতরে কি গ্যাস ব্যবহার করছি তার উপর অ্যানোড রে ডিপেন্ড করে। কেন ডিপেন্ড করবে? এই কারণে ডিপেন্ড করে যে প্রকৃতপক্ষে যেটা ঘটে সেটা হচ্ছে ক্যাথোড এর ভেতর তো সব গ্যাস বার করা যায়নি, 0.01 মিলিমিটার মার্কারির গ্যাস রয়ে গেছে। এইবার যখন ক্যাথোড রে থেকে ক্যাথোড রেগুলো, যখন আমি এরকমভাবে তড়িৎ ক্ষেত্র দিয়েছি তখন ক্যাথোড রে থেকে ক্যাথোড রেগুলো বেরিয়ে আসছে অ্যানোডের দিকে। এর মধ্যে তো কিছু গ্যাসের অণু রয়েছে, এই ক্যাথোড রে থেকে বেরিয়ে আসা ইলেকট্রনগুলো, ক্যাথোড থেকে বেরিয়ে আসা ইলেকট্রনগুলো ওই গ্যাসের অণুগুলোকে ধাক্কা মারছে। ধাক্কা মারলে দেখা যাচ্ছে ওই গ্যাসের অণুর ভেতরের ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে গিয়ে ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে এটা ক্যাটায়ন তৈরি করছে, তাহলে ওই গ্যাসের অণুগুলো তখন একটা পজিটিভ চার্জ বিশিষ্ট আয়নে পরিণত হচ্ছে, ক্যাটায়নে পরিণত হচ্ছে। ক্যাটায়ন কি সবসময় নেগেটিভের দিকে আকৃষ্ট, এই ক্যাটায়ন কি সবসময় ক্যাথোডের দিকে আকৃষ্ট হয়। সেই জন্য গ্যাসগুলোতে তখন ধাক্কা মারছে, তখন গ্যাসগুলোর ভেতর থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে তারা ক্যাটায়নে পরিণত হচ্ছে, এবং ক্যাটায়নে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে তারা ক্যাথোডের দিকে আকৃষ্ট হচ্ছে। আর এই আকৃষ্ট হওয়ার সময় যেখানে ছিদ্র পাচ্ছে সেখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য তাকে আমরা এখন অ্যানোড রে বলছি। আমাদের মনে হচ্ছে না সেগুলো অ্যানোড থেকে উৎপন্ন হচ্ছে। তাহলে প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে যেগুলো অ্যানোড থেকে উৎপন্ন হচ্ছে না অ্যানোড রে, আসলে তারা হচ্ছে কি ক্যাথোড রে গ্যাসগুলো, এই ক্যাথোড রের ইলেকট্রনগুলো যখন ভেতরের যে গ্যাস থাকে সেই গ্যাসকে যখন ধাক্কা মারে সেই গ্যাসগুলো থেকে ইলেকট্রন বেরিয়ে যায় এবং তারা পজিটিভ চার্জযুক্ত কণায় সৃষ্টি হয়, এবং পজিটিভ চার্জযুক্ত কণা অর্থাৎ ক্যাটায়ন ক্যাথোডে যায়, সেই জন্য তারা ক্যাথোডের দিকে চলে যায় এবং ক্যাথোডের ছিদ্র দিয়ে বেরিয়ে গিয়ে পেছনে প্রতিপ্রবাহ সৃষ্টি করে। তাই জন্য সেই জন্যেই যেহেতু এই গ্যাসের ভেতরে যে গ্যাস আছে সেই গ্যাসের ভরটা ইম্পর্টেন্ট। চার্জ তো সমস্ত পজিটিভ কণার একই, মানে প্রোটনের, কিন্তু যেহেতু E/m এ ভরটা ইম্পর্টেন্ট সেই জন্য গ্যাস যদি চেঞ্জ হয়ে যায় তাহলে গ্যাসের ভরটা চেঞ্জ হয়ে যাচ্ছে অণুগুলো, সেই জন্য E/m এর মানটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই জন্য মনে হচ্ছে অ্যানোড রে
তড়িৎ মোক্ষণনলের ভেতরে যে গ্যাস আছে তার উপর ডিপেন্ড করছে। তাহলে এর থেকে আগের পরীক্ষা থেকে বোঝা গেল পরমাণুর মধ্যে একটা ইলেকট্রন বা নেগেটিভ চার্জযুক্ত কণা থাকে। এই অ্যানোড রে পরীক্ষা থেকে বোঝা যাচ্ছে যে পরমাণুর মধ্যে একটা পজিটিভ চার্জযুক্ত কণা থাকে, মানে একটা পরমাণুর মধ্যে একটা নেগেটিভ চার্জযুক্ত কণা প্লাস নেগেটিভ কণা প্লাস পজিটিভ কণা নিয়েই একটা পরমাণু সৃষ্টি হয়। কিন্তু দেখা যাচ্ছে তাহলে যে একটা পরমাণুর যা ভর হওয়া উচিত সেই ভর নেগেটিভ কণাগুলোর ভর আর পজিটিভ কণাগুলোর ভর যোগ করলেই পেয়ে যাওয়া উচিত, কিন্তু বাস্তবে তা নয়। দেখা যাচ্ছে পরমাণুর ভর একটা পরমাণুর মধ্যে যতটা নেগেটিভ কণা আছে আর যতটা পজিটিভ কণা আছে তাদের যোগ করলে যে ভর হয় তার থেকে অনেক বেশি। এর থেকেই তখন প্রমাণ মানে বোঝা গেল যে পরমাণুর মধ্যে তাহলে একটা নিউট্রাল কণা বা নিস্তড়িত কণাও থাকছে যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই পরে এই নিউট্রাল কণাকে আবিষ্কার করেন অনেক পরে, ভাবো ওগুলো সব 1800 সালে হয়েছিল, এটা 1932 খ্রিস্টাব্দে এই নিউট্রাল কণাকে আবিষ্কার করেন চ্যাডউইক। তার তখন তিনি নাম দেন নিউট্রন। তার আগে নেগেটিভ কণার নাম ইলেকট্রন আর পজিটিভ কণার নাম প্রোটন হয়ে গেছে। 1932 সালে চ্যাডউইক আবিষ্কার করেন যে পরমাণুর মধ্যে শুধু পজিটিভ আর নেগেটিভ কণা নেই, একটা নিউট্রন বা নিস্তড়িত কণাও রয়েছে। আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এটা রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, অনেকে এটাকে বলে রাদারফোর্ডের স্বর্ণপত্রী পরীক্ষা। যাই হোক, যেটা দেখবো সেটা হচ্ছে এই পরীক্ষাটা হচ্ছে এমন পরীক্ষা যে পরীক্ষাটার পর থেকে অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে মানুষের মতো ধারণা শুরু হয়। বলতে পারো সায়েন্সের বিশাল বড় পরিবর্তন হয়ে যায় এই পরীক্ষাটার পরের। আগে অবধি অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে মানুষ অত চিন্তা করেনি, বা চিন্তা করলেও সেগুলো বিশেষ কংক্রিট হয়নি। এই পরীক্ষাটার পরই রাদারফোর্ড তার পরমাণু মডেল দেন। আসলে এই পরীক্ষার পরই সমস্ত কিছু মানে সায়েন্সের বেশ কিছু পরিবর্তন আসে চিন্তাভাবনায়, সে ফিজিক্স বা কেমিস্ট্রি যাই বলো তাতে আসে। তার রাদারফোর্ডের এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা কি, রাদারফোর্ড কী করেছিলেন, প্রথমে একটি ভালো করে দেখো, প্রথমে একটি লেড ব্লক নিয়েছেন, লেডের একটা ব্লক, একটা ঘনকাকার লেড পদার্থ, লেডের একটা ঘনকাকার ব্লক নিয়েছে, দিয়ে তার মাঝখানে একটুখানি গর্ত করেছে। আমি বোঝানোর জন্য হয়তো গর্তটা এত বড় করেছি, বাস্তবে গর্ত এত বড় ছিল না, আমাকে বোঝাতে হবে তাই জন্য একটা বড় গর্ত করেছে। গর্ত করার পর তার ভেতর একটা রেডিও অ্যাক্টিভ বিসমাথ নিয়েছে। রেডিও অ্যাক্টিভ বিসমাথ নিয়েছে মানে তেজস্ক্রিয় পদার্থ বিসমাথ। আমরা ছোটোবেলায় টেনে পড়েছি তেজস্ক্রিয় পদার্থ থেকে আলফা কণা বিটা কণা গামা রে নির্গত হয়। তাহলে এটা তেজস্ক্রিয় পদার্থ, এখান থেকেও আলফা কণা বিটা কণা গামা রে নির্গত হচ্ছে। বিটা কণা বা গামা রে নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, আমরা আলফা কণা নিয়ে ভাববো। এবার যেহেতু এটা রেডিও অ্যাক্টিভ, ও তো যে কোনো একদিক থেকে বেরোবে না, চারপাশ থেকেই আলফা কণা বেরোচ্ছে, চারপাশ থেকেই আলফা কণা বেরোচ্ছে, এপাশ থেকেও বেরোচ্ছে। কিন্তু আমরা এখানে একটা ব্লকের ভেতর ছিদ্র করে এটা রাখার কারণ হচ্ছে ওই ছিদ্রের যে পাশটা খোলা, একমাত্র সেই পাশ দিয়ে বেরোনো আলফা কণাগুলোকেই আমরা আমাদের কাজে ব্যবহার করব। অন্য পাশের যে আলফা কণাগুলো বেরোচ্ছে সেগুলো লেড ব্লক দ্বারা শুষে নিচ্ছে, কারণ আমরা জানি আলফা কণা লেড ব্লকে প্রতিহত হয়ে তাকে ভেদ করে যেতে পারে না, সেই জন্য লেড ব্লকে যাতে শুষে নেয় চারপাশে, কারণ আলফা কণা চারপাশে ছড়িয়ে পড়লে যারা এই পরীক্ষাটা করছে তারা তো অসুস্থ হয়ে পড়তে পারে। সেই জন্য একটা লেড ব্লক দিয়ে রেডিও অ্যাক্টিভ বিসমাথটাকে ঘিরে দেওয়া হয়েছে, তার একটা পাশকে ছিদ্র করে রাখা হয়েছে, গর্ত করে রাখা হয়েছে যেখান দিয়ে আলফা কণাগুলো বেরোবে। সেই আলফা কণাগুলোকে একটা লেড পাতের উপর ফেলা হয়েছে, যার মাঝখানে একটা ছিদ্র আছে। ছিদ্র ছবিতে বোঝানোর জন্য এত বড় কিছু, বাস্তবে ছিদ্র হচ্ছে একটা আলপিনের আগা দিয়ে যতটা ছিদ্র করা যায় ততটা। এবার এই আলফা কণা যেগুলো বেরোচ্ছে, বেশিরভাগ আলফা কণায় লেড ব্লক দ্বারা শুষে নিচ্ছে। কিছু আলফা কণা আছে যারা এই ছিদ্র দিয়ে বেরিয়ে যেতে পারছে। যারা এই ছিদ্র দিয়ে বেরিয়ে যেতে পারছে তারা কি হচ্ছে, লেড পাতটাকে ভেদ করে বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে গেলে লেড পাতের সামনে রাখা হয়েছে একটা সোনার পাত, যার বেধ হচ্ছে প্রস্থটা যার হচ্ছে 0.00004 মিলিমিটার। পয়েন্টের পর 3টে 4 মিলিমিটারের একটা এরকম এত সরু একটা সোনার পাত রাখা হয়েছে। কেন সোনার পাত রাখা হয়েছে? কারণ রাদারফোর্ডের অনেক পয়সা কড়ি ছিল তা নয়, সোনার পাতকেই এত সরু হিসাবে কাটা যায়। কোনো অ্যালুমিনিয়াম বা লোহার পাতকে এত সরুভাবে কাটা যেত না, সোনা বা প্ল্যাটিনামের পাতকে এত সরুভাবে কাটা সম্ভব। সেই জন্য এরকম একটা 0.0004
মিলিমিটারের একটা সোনার পাত রাখা হয়েছে। এবার যে সমস্ত আলফা কণাগুলো লেড পাতের ওই ছিদ্রের ভেতর দিয়ে বেরিয়ে যেতে পেরেছে তারা ডাইরেক্ট এসে এই সোনার পাতের উপর পড়ছে, এবং এত মানে সরু সোনার পাত হওয়ার জন্য তারা সহজেই সোনার পাতকে ভেদ করে যেতে পারছে। এই ভেদ করে যখন যাচ্ছে তখন দেখা যাচ্ছে বেশিরভাগ আলফা কণায় সোজা চলে যাচ্ছে, বেশিরভাগ আলফা কণায় সোজা চলে যাচ্ছে। সামান্য কিছু আলফা কণা একটু বাঁকছে, স্লাইড বাঁকছে, সামান্য কিছু আলফা কণা স্লাইড বেঁকে যাচ্ছে। আর তার থেকেও অনেক কম, খুবই কম সংখ্যক আলফা কণা প্রায় 90 ডিগ্রি ভাগছে, খুব কম সংখ্যক আলফা কণা প্রায় 90 ডিগ্রি ভাগছে। আর প্রায় 10 লাখে একটি আলফা কণা এমন থাকছে যে যেদিক পথে এসছিল সেই পথেই আবার ফিরে যাচ্ছে। প্রায় 10 লাখে একটি আলফা কণা এমন থাকছে যে যে পথে এসছিল সেই পথেই আবার ফিরে যাচ্ছে। তাহলে কি, একটা লেড ব্লক নিয়েছে রাদারফোর্ড, যার মধ্যে একটা গর্ত করে রেডিও অ্যাক্টিভ বিসমাথ বা তেজস্ক্রিয় বিসমাথ নিয়েছে। এবার বিসমাথ থেকে আলফা কণাগুলো বেরোচ্ছে, সমস্ত আলফা কণাগুলোই লেড পাতে আটকাচ্ছে। শুধু লেড পাতের মাঝখানটা একটা ছিদ্র করেছিল, কিছু আলফা কণা ওই লেড পাতের ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার যারা লেড পাতের ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে তারা তাদের আলফা লেড পাতের সামনে একটা সোনার পাত রাখা হয়েছে যেটা 0.0004 মিলিমিটারের। সেই আলফা কণাগুলো ওই সোনার পাতের উপর পড়ছে এবং তাকেও ভেদ করে যাচ্ছে। এই ভেদ করে যাওয়ার পরে দেখা যাচ্ছে বেশিরভাগ আলফা কণাই সোজা চলে গেছে, সামান্য কিছু আলফা কণা বেঁকেছে, আর খুবই সামান্য কিছু আলফা কণা প্রায় 90 ডিগ্রির মতো বেঁকেছে, আর প্রায় 10 লাখে একটা আলফা কণা যেদিকে থেকে এসছিল সেই দিকেই আবার ফেরত চলে গেছে। এই যে এরা বেঁকে যাচ্ছে এটা কীভাবে বুঝবো? কারণ এই সোনার পাতের পেছনে আছে জিঙ্ক সালফাইডের প্রলিপ্ত একটা পর্দা। এই আলফা কণা যেগুলো বেঁকে যাচ্ছে বা যে আলফা কণাগুলো সরে যাচ্ছে সেগুলো জিঙ্ক সালফাইডের পর্দায় পড়ে সেই সমস্ত জায়গাতে একটা বিক্রিয়া করছে, তার জন্য দাগ থেকে যাচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে কিছু বেশিরভাগ আলফা কণা এই সামনে বেরিয়ে গেছে, সামান্য কিছু আলফা কণা একটু বেঁকেছে, আর খুবই সামান্য আলফা কণা 90 ডিগ্রির কাছাকাছি বেঁকেছে। এই ছিল রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার, এই ছিল পরীক্ষা এবং পর্যবেক্ষণ। এখান থেকে রাদারফোর্ড কি সিদ্ধান্তে এলো? তিনি এই সিদ্ধান্তে এলেন যে এই ধাতব পাতটা অনেক পরমাণু নিয়ে তৈরি, পরমাণুর ভেতর দিয়ে আলফা কণাগুলো যাচ্ছে। এবার যেতে গিয়ে তারা বেশিরভাগটাই সোজা চলে যাচ্ছে, সামান্য কিছু বাধা পাচ্ছে, আর সামান্য কিছু তার থেকেও কম কিছু বেশি বাধা পাচ্ছে। তার মানে একটা পরমাণুর বেশিরভাগ জায়গাটাই ফাঁকা থাকছে। সামান্য কিছু আলফা কণা এমন হচ্ছে যারা সামনে কোনো একটা বাধা পাওয়ার জন্য একটু বেঁকে গিয়ে যাচ্ছে, মানে যে বাধাটা পেয়েছে সেটা খুব একটা বড় বাধা নয়, সামান্য বেঁকে গেলেই সে বাধা অতিক্রম করা যায়। আর তার থেকেও কম কিছু আলফা কণা আছে যারা সামনে গেছে, যার সামনে গেছে পরমাণুর ভেতর দিয়ে যাওয়ার সময় তাতে বাধাটা অনেক বেশি ছিল, তাই তাদের প্রায় 90 ডিগ্রি মতো বাঁকতে হয়েছে। আর 10 লাখে 1 লাখ আলফা কণা এমন না থাকছে যারা সামনে এমন কিছুতে ধাক্কা খেয়েছে যে তারা আবার আগের জায়গায় ফিরে যেতে হয়েছে তাদের। এই ছিল আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষায় রাদারফোর্ডের সিদ্ধান্ত যে পরমাণুর ভেতর দিয়ে যাওয়ার সময় আলফা কণাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কোনো বাধা পাচ্ছে না, তারা একেবারে সোজা চলে যাচ্ছে। সামান্য কিছু আলফা কণা সামান্য বাধা পেয়েছে, সামান্য বেঁকে গিয়েই সেই বাধা তারা অতিক্রম করতে পেরেছে। খুব কম কিছু আলফা কণা আছে যারা বেশ বড়সড় বাধা পেয়েছে, সহজে অতিক্রম করতে পারেনি, তাই প্রায় 90 ডিগ্রি মতো তাদের বেঁকতে হয়েছে। আর 10 লাখে একটা এরকম আলফা কণা, মানে এত কম সংখ্যক আলফা কণা এমন হয়েছে যে এমন বড় কিছুতে বাধা পেয়েছে বা ধাক্কা খেয়েছে যে তারা যে পথে এসেছিল আবার সেই পথেই ফেরত চলে গেছে। আচ্ছা, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। মানে রাদারফোর্ড যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা করেছিল তার উপর সিদ্ধান্তের উপর বেশ করে তিনি পরমাণু মডেলটা করেছেন, রাদারফোর্ডের পরমাণু মডেল। তা কী দেখেছিল রাদারফোর্ড? যে যখন সোনার পাতের ভেতর দিয়ে আলফা কণাগুলো যাচ্ছে বেশিরভাগ আলফা কণায় সোজা চলে যাচ্ছে, বেশিরভাগ আলফা কণায় সোজা চলে যাচ্ছে। সামান্য কিছু আলফা কণা স্লাইড বেঁকেছে, কিছু আলফা কণা এরকম আছে যারা বেশ ভালো পরিমাণে 90 ডিগ্রির কাছাকাছি গিয়ে বেঁকেছে, এরকম কিছু আলফা কণা আছে।
আর দেখেছেন যে প্রায় 10 লাখে একটি আলফা কণা যেটা যে পথে এসছে সে পথে ফিরে গিয়েছে। এই রকম অবস্থায় যে পরমাণু মডেলটার সাহায্যে আমরা বোঝানোর চেষ্টা করছি যে বেশিরভাগ আলফা কণা সোজা বেরিয়ে গেছে। তার মানে কি বুঝেছি? পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা, পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা, তার মধ্যে খুব সামান্য কিছু আলফা কণা স্লাইড বেঁকেছে। তার মানে পরমাণুর মধ্যে এমন কিছু কিছু জায়গা আছে যেখানে আলফা কণাগুলো সামান্য বাধা পেয়েছে, সেই জন্য স্লাইড বেঁকে ওই বাধাগুলোকে সে অতিক্রম করতে পেরেছে। আর কিছু আলফা কণা বেশ 90 ডিগ্রির কাছে বেঁকেছে, অর্থাৎ পরমাণুর মাঝখানে এমন একটা জায়গা আছে যেটা আলফা কণাগুলোকে বাধা দিয়েছে, সেই জন্য তারা প্রায় 90 ডিগ্রির কাছে বেঁকতে হয়েছে। আর পরমাণুর 10 লাখ আলফা কণার মধ্যে প্রায় একটা আলফা কণা এমন থাকছে যে কোনো কিছু বড় কিছুতে ধাক্কা খেয়ে আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে। এর থেকে রাদারফোর্ড কি বলেছে যে প্রতিটা পরমাণুর কেন্দ্রস্থলে একটা ধনাত্মক আধান বিশিষ্ট অংশ থাকে। কেন্দ্রস্থলে গোটা পরমাণুর ভরটা ওই ধনাত্মক আধান বিশিষ্ট অংশটাই ক্যারি করে, গোটা পরমাণুর ভরটাই হচ্ছে ওইটা ক্যারি করে। আর এই গোটা পরমাণুর সাপেক্ষে ওই ধনাত্মক আধান বিশিষ্ট জায়গাটা গোটা পরমাণুটার সাপেক্ষে খুবই কম, অতি ক্ষুদ্র। সেই জন্য বলা যেতে পারে পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা। আর ছোট্ট ছোট্ট কিছু অংশ যেগুলোকে ইলেকট্রন আমরা বলছি, সেগুলো পরমাণুকে কেন্দ্র করে ঘুরছে, যাদের কাছে ধাক্কা খেয়ে সামান্য একটু বেঁকে যাচ্ছে আলফা কণাগুলো। এছাড়া কি পরমাণুর পজিটিভ চার্জ আর নেগেটিভ ইলেকট্রন, পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াস আর নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন, এদের দুজনের মধ্যে আকর্ষণ বল আছে, তড়িৎ আকর্ষণ বল, এ পজিটিভ ও নেগেটিভ। তা সত্ত্বেও ইলেকট্রনগুলো পজিটিভের মধ্যে গিয়ে পড়ছে না কেন? কারণ ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। এবার বৃত্তাকার কক্ষপথে ঘুরলে, কোনো বৃত্তীয় গতি থাকলে তার একটা সেন্ট্রিফিউগাল ফোর্স থাকে, যে পথে ঘুরছে সে তার সঙ্গে স্পর্শক বরাবর একটা সেন্ট্রিফিউগাল ফোর্স থাকে, মানে ঘূর্ণনজনিত কেন্দ্রাতিক বল থাকে। এই বল চাইছে ইলেকট্রনগুলো বেরিয়ে যাক, আর নিউক্লিয়াস আর ইলেকট্রনগুলোর মধ্যে আকর্ষণ বল চাইছে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে গিয়ে পড়ুক। এই দুটো বল সমান হওয়ার জন্য একটা নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনকে কেন্দ্র করে, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরে চলেছে। ইলেকট্রন বাইরেও বেরিয়ে যেতে পারছে না, আবার নিউক্লিয়াসেও পড়তে চাইছে না। এই ছিল রাদারফোর্ডের পরমাণু মডেল। কিন্তু এই রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু ত্রুটি ছিল। রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু ত্রুটি ছিল। সেই ত্রুটিগুলো থাকার জন্যই, সেগুলোকে ব্যাখ্যা করতে না পারার জন্যই পরে নিলস বোর তার পরমাণু মডেল আবিষ্কার করেছে। ত্রুটিগুলো কী ছিল? ম্যাক্সওয়েল বলে তখন একজন বিজ্ঞানী, তার তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী, মানে ম্যাক্সওয়েল মানে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি তড়িৎচুম্বকীয় কিছু তত্ত্ব সেই সময় আবিষ্কার করেছিলেন, যে সময় রাদারফোর্ড এই পরমাণু মডেলটা দেন। সেই সময় তিনি বলেছিলেন যে কোনো চার্জযুক্ত কণা থেকে নিরবিচ্ছিন্নভাবে যদি শক্তি নির্গত হতে পারে, যদি একটা পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা নেগেটিভ চার্জযুক্ত কণা, যে পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা নেগেটিভ চার্জযুক্ত কণা যদি সবসময় ঘুরে চলে এরকমভাবে কেন্দ্রাতিক বল নিয়ে, সবসময় যদি ঘুরে চলে সার্কুলারলি, তাহলে এই ইলেকট্রনগুলো থেকে সবসময় কিছু না কিছু এনার্জি নির্গত হতে থাকবে। যদি ইলেকট্রন থেকে এনার্জি নির্গত হলে কী হবে? আস্তে আস্তে ইলেকট্রনের এনার্জি হারাতে থাকবে। তাহলে একসময় ইলেকট্রনগুলো সব নিউক্লিয়াসের মধ্যে গিয়ে পড়ে যাওয়ার কথা, এবং তাতে পরমাণুর অস্তিত্ব থাকার কথা নয়। ম্যাক্সওয়েল বলেছিল যে একটা চার্জযুক্ত কণা যদি আরেকটা চার্জযুক্ত কণাকে কেন্দ্র করে সারাক্ষণ ঘুরে চলে, তাহলে যে চার্জযুক্ত কণাটা ঘুরছে তার থেকে সবসময় শক্তি নির্গত হবে। সেই হিসাব অনুযায়ী একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা সবসময় ঘুরে চলেছে, এটাও একটা চার্জযুক্ত কণা, এটাও একটা চার্জযুক্ত কণা, ঘুরে চলেছে। তাহলে ঘুরে চললে এখান থেকে সবসময় শক্তি নির্গত হবে। তাহলে শক্তি অতক্ষণ নির্গত হলে কী হবে? একসময় সমস্ত শক্তি হারিয়ে ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যে পড়া উচিত। শুধু এই ইলেকট্রনটা কেন, সবকটা ইলেকট্রনেরই পড়া উচিত। তাহলে পরমাণুটার আর অস্তিত্ব থাকে না। তাহলে ম্যাক্সওয়েল যেটা বলেছে সেটা তিনি প্রমাণ করে দেখিয়েছে, সে সত্যি একটা চার্জযুক্ত কণাকে কেন্দ্র করে একটা চার্জযুক্ত কণা ঘুরে বেড়ালে সে সবসময় কিছু শক্তি সে নির্গত করবে। তাহলে হয় ম্যাক্সওয়েলের ইয়েটা ভুল অথবা রাদারফোর্ডের ইয়েটা ভুল। ম্যাক্সওয়েল প্রমাণ করে দিয়েছেন তার তত্ত্ব যে সত্যি তাই হয়, তাহলে নিশ্চয়ই রাদারফোর্ডের পরমাণু মডেলে কোথাও প্রবলেম আছে। ফার্স্ট ছিল এই ত্রুটি। 2 নম্বর ত্রুটি, কোনো একটা চার্জযুক্ত কণাকে কেন্দ্র করে আরেকটা চার্জযুক্ত কণা ঘুরলে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী তার থেকে যদি ক্রমবিচ্ছিন্নভাবে ক্রমাগত যদি শক্তি নির্গত হতে থাকে তাহলে নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা। এগুলো যখন বর্ণালী পড়বে তখন জানবে। নিরবিচ্ছিন্ন
বর্ণালী পাওয়ার কথা, নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা, কিন্তু সেটা না পেয়ে আমরা পাচ্ছি রেখা বর্ণালী, যেখান থেকে বোঝা যাচ্ছে যে কন্টিনিউয়াসলি এনার্জি নির্গত হচ্ছে না ইলেকট্রন থেকে। আর সব কিছুই হয়েছে, রাদারফোর্ড সব পরমাণু মডেল টডেল দিয়েছিল, কিন্তু ইলেকট্রন যে ঘুরছে, সেই ইলেকট্রন যে সমস্ত কক্ষপথে ঘুরছে, সেই সমস্ত কক্ষপথে ইলেকট্রনের এনার্জি কত, সেই সকল কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ কত, সেই সকল কক্ষপথ নিউক্লিয়াস থেকে কতটা দূরে, অর্থাৎ সেই সকল কক্ষপথের ব্যাসার্ধ কত, এইগুলো কিন্তু রাদারফোর্ড বলে যেতে পারেন। রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রথম ত্রুটি হচ্ছে, রাদারফোর্ডের পরমাণু মডেল ম্যাক্সওয়েল বলেছেন যে এরকম যদি পরমাণু মডেল হয় তাহলে ইলেকট্রনগুলো ক্রমশ নিজের শক্তি হারাতে থাকবে এবং একসময় নিউক্লিয়াসের মধ্যে গিয়ে পড়বে, তাহলে আর পরমাণুটা থাকবে না, উপস্থিত হবে না, মানে পরমাণুটা একসময় ধ্বংস হয়ে যাবে, কিন্তু বাস্তবে তা হয় না। আর ক্রমাগত যদি কেউ শক্তি বিকিরণ করতে থাকে তাহলে সেখান থেকে পাওয়া যায় দ্বিতীয় প্রবলেম, যেটা যে নিরবিচ্ছিন্ন বর্ণালী, কিন্তু আমরা আসলে পাই রেখা বর্ণালী। আর তিন নম্বর ত্রুটি হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল একটা দিলেন বটে, কিন্তু সেই পরমাণু মডেলের তিনি কোথাও বলেননি যে ইলেকট্রনগুলো যে ঘুরছে বিভিন্ন কক্ষপথে, এই কক্ষপথগুলোর ব্যাসার্ধ কী, যে ইলেকট্রনগুলো ঘুরছে তাদের গতিশক্তি কী, যে ইলেকট্রনগুলো ঘুরছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে তাদের গতিবেগ কত, এগুলোর একটার সম্পর্কেও রাদারফোর্ড ধারণা দিতে পারেননি। তাহলে এইগুলো ছিল রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। এই পরমাণু মডেলের ত্রুটিগুলোকে শুধরে দেওয়ার জন্যে নিলস বোর তার পরমাণু মডেল আবিষ্কার করেন। আচ্ছা, এবার আমরা দেখব সেটা হচ্ছে সৌরজগতের সাথে রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু সাদৃশ্য বা কিছু বৈসাদৃশ্য আছে, একটা দুটো বা দুটো পয়েন্ট লিখতে দেয়। তা কী সাদৃশ্য আছে, প্রথমে কী সাদৃশ্য আছে, এক নম্বর সাদৃশ্য সৌরজগতে যেমন গ্রহগুলো সৌরজগতে যেমন গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘোরে, তেমনই পরমাণু মডেলেও ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সৌরজগতের বেশিরভাগ স্থানই ফাঁকা, পরমাণু মডেলেও তাই বেশিরভাগ স্থানই ফাঁকা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে কোনো গ্রহের তুলনায় দেখো সূর্যের ভর অনেক বেশি, সৌরজগতের যে কোনো গ্রহের তুলনায় সূর্যের ভর অনেক বেশি, তেমন ইলেকট্রনের তুলনায় নিউক্লিয়াসের ভর অনেক বেশি। তাহলে এগুলো হচ্ছে সাদৃশ্য। সেরকম কিছু বৈসাদৃশ্য যে বেশি পড়তে হবে না, সাদৃশ্য বৈসাদৃশ্য কয়েকটা, এগুলো মুখস্থও করার কোনো ব্যাপার না, একটু মাথা খাটালেই পারা যায়। বৈসাদৃশ্য এরকম একটা দুটো পয়েন্ট। বৈসাদৃশ্যের ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে সৌরজগতে সূর্য আর গ্রহের মধ্যে থাকে মহাকর্ষীয় আকর্ষণ বল, কিন্তু পরমাণুর ইলেকট্রন আর প্রোটনের মধ্যে থাকে স্থির তড়িৎ আকর্ষণ বল। তাহলে সৌরজগতে থাকে মহাকর্ষীয় আকর্ষণ বল, আর পরমাণুর নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে থাকে স্থির তড়িৎ আকর্ষণ বল। আচ্ছা, একটা কক্ষে কিন্তু সৌরজগতে একটাই গ্রহ থাকে, কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে মানে পরমাণু মডেলের ক্ষেত্রে একটা কক্ষে কিন্তু একাধিক ইলেকট্রন থাকতে পারে। তাহলে বৈসাদৃশ্য হচ্ছে একটা কক্ষে একটাই গ্রহ থাকে সৌরজগতে, কিন্তু পরমাণু মডেলে একটা কক্ষে একাধিক ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে গ্রহগুলোর ভর, সৌরজগতে গ্রহগুলোর ভর কিন্তু আলাদা আলাদা হয়, একটা গ্রহের ভর আর একটা গ্রহের ভর এক নয়, কিন্তু পরমাণুর মডেলে ইলেকট্রনগুলোর সমস্ত ইলেকট্রনের কিন্তু ভর সমান, মানে যে কোনো পরমাণুর সবকটি ইলেকট্রন, একটি পরমাণুর ইলেকট্রন অন্য পরমাণু ইলেকট্রনের থেকে ভারী এরকম নয়, সব ইলেকট্রনের ভর সমান। তাহলে বৈসাদৃশ্যগুলো কী কী? বৈসাদৃশ্য হচ্ছে প্রথমে হচ্ছে ইলেকট্রন এই সূর্য আর গ্রহের মধ্যে স্থির মহাকর্ষীয় বল, আর ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে যে স্থির তড়িৎাকর্ষণ বল থাকে। এছাড়া কি এক একটা কক্ষপথে একটাই গ্রহ থাকে, কিন্তু একটি কক্ষপথে একাধিক ইলেকট্রন থাকতে পারে। আর গ্রহের ভরগুলো কিন্তু পৃথক হয়, কিন্তু ইলেকট্রনের ভর সবসময় এক নির্দিষ্ট। তাহলে এইগুলোই হচ্ছে সৌরজগতের সঙ্গে রাদারফোর্ডের পরমাণু মডেলের সাদৃশ্য বা বৈসাদৃশ্য।